ভারত আমাদের ন্যায্য অধিকার, আমাদের ন্যায্য পানির দাবি এটা আমাদের দিচ্ছে না। তারা গরমের সময়, গ্রীষ্মের সময় আমাদের পানিহীন রাখছে এবং বর্ষার সময় যখন আমাদের পানিতে আমরা নিজেরাই থাকতে পারছি না, তো তারা নিজেদের পানি ছেড়ে দিয়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে, যেটাতে আমাদের ফসল, আমাদের জমি জমা, আমাদের মানুষের ঘর বাড়ি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমরা চাই না তারা এরকম করুক। আন্তর্জাতিক আইন অনুসারে তারা এটা করতে পারে না, কিন্তু তারা আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে তারা আমাদের ন্যায্য পানির অধিকার, আমাদের ন্যায্য দাবি এটা দিচ্ছে না। আর আমরা এই জন্যই এখানে দাঁড়িয়েছি, যেন তারা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি দেয়। এবং আমরা সরকারকে উদ্দেশ্য করে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলবো, যেন তারা আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। আমাদের দেশে যতটুকু অর্থ আছে সেই অর্থটা দিয়ে যেন আমাদের সাহায্য করে। আমাদের রংপুর প্রত্যেকটা সময় বৈষম্য শিকার হয়ে এসেছে। রংপুরে বৈষম্য বলার মতো নয়, আমরা শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে বৈষম্য শিকার হয়েছি, কিন্তু তিস্তার দাবি আমরা তিস্তার মানুষের ছাড়বো না। তিস্তার দাবি না অর্জন করা পর্যন্ত আমরা এই স্থান ছেড়ে যাব না। সরকার প্রধান যারা আছেন তারা আমাদের যে লাভ সেটা দেখেন না। তিস্তা পারের মানুষের যদি এই মহাপরিকল্পনা বাস্তবায়নে আমি সংক্ষেপে বলবো যে এখানে 174 বর্গ কিলোমিটার জায়গা পুনরুদ্ধার হবে। এই জমির মূল্য 13,216 কোটি টাকা এবং প্রতি বছর 11,139 কোটি টাকা সম্পদ রক্ষা পাবে। এবং আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে জানেন যে প্রতি বছর 1 লক্ষ কোটি টাকার সম্পদ ধ্বংস হচ্ছে। এই কাজগুলো হচ্ছে এবং এটা একটা মানবিক প্রকল্প, অর্থাৎ মানুষ যে ক্ষতিগ্রস্ত, দুধ হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বিভিন্ন কারণে। এটা একটা মানবিক প্রকল্প। এই দিকগুলো যদি বিবেচনা করতো সরকার, তাহলে এটি এতদিন ঝুলতো না। এটি একটা কারণ। দ্বিতীয় একটি কারণ হচ্ছে যেটি রাজনৈতিক চাপ, রাজনৈতিক চাপের কারণে এটি বারবার ঝুলে। আমাদের স্পষ্ট তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম। আমরা বলছি যে মাত্র 12,000 কোটি টাকা 10 বছরে, প্রতি বছর 1,200 কোটি টাকা। এই 1,200 কোটি টাকা আমাদের 8 লক্ষ কোটি টাকার বাজেটে কোনো বড় বাজেট নয়। তাহলে সেখানে আমরা এটা আমাদের নিজস্ব অর্থায়ন দিতে পারি, তাহলে সুদ থেকে রক্ষা পাবো, বিদেশে সুদ দিতে হবে না, এবং ভূ রাজনৈতিক যে চাপ, সে চাপ থেকেও আমরা রক্ষা পাবো। সেই জন্য আমরা বলছি যে আজকে এই সরকারের ভূ রাজনীতি এটা আমাদের দিতেই হবে। 52 বছরে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য কথা বলেছে, আশার বাণী শুনিয়েছে। এই আশার বাণী শুনিয়ে তারা ভোট নিয়ে গেছে, কিন্তু বাস্তবিক অর্থে ইন্ডিয়া বা অন্যান্য কোনো দেশের চাপে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে স্বপ্ন দেখাইছে সেটা বাস্তবে রূপ দিতে পারেনি। কিন্তু বর্তমানে এই ইন্টারিম সরকার ইন্ডিয়াকে ভয় করে কি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে না? স্বাধীনতা পরবর্তীতে কি আমরা বারবার অবহেলিত থেকে যাব? স্বাধীনতার যুদ্ধে সর্বপ্রথম শহীদ শম্ভু সরকার এই রংপুর অঞ্চলের ছিল। 24-এর গণ অভ্যুত্থানের এই প্রথম শহীদ আবু সাইদ, এই আবু সাইদের রংপুরকে নিয়ে এবং তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের মানুষকে নিয়ে বারবার হেয়ালিপনা মানুষ মেনে নেবে না, যার ফলশ্রুতিতে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অতি দ্রুত করতে হবে এবং এই সরকারের আমলেই এর কাজের উদ্বোধন করে উত্তরাঞ্চলের মানুষকে আর আশার বাণী নয়, বাস্তবিক অর্থে কাজের সম্ভাবনা দেখিয়ে যেতে হবে। আমরা আজকে রংপুরের সর্বস্তরের ছাত্র জনতা রাজপথে নেমেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে ছাত্রদের এই আন্দোলনের সংহতি প্রকাশ শুধু নয়, সহযোদ্ধা হিসাবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। ছাত্রদের মূল দাবি, আমাদের মূল দাবি, রংপুরবাসীর মূল দাবি তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত বাস্তবায়ন করা। কারণ আপনারা খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আপনারা গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের তালপট্টিতে যান। আমরা সেখানে কয়েকদিন আগে গিয়েছিলাম। হাজার হাজার হেক্টর জমি নদী ভাঙ্গনে অসংখ্য আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে, কিন্তু সরকার সেইভাবে পদক্ষেপ গ্রহণ করছে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দুঃখ কষ্ট, শুধু গঙ্গাচড়া নয়, রংপুর অঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, কাউনিয়া, পীরগাছা, গঙ্গাচড়া সহ গোটা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সেটি পূরণ হবে। সেই দাবিতে ছাত্ররা রাজপথে নেমেছে, আমরা তাদের সহযোদ্ধা হিসেবে রাজপথে নেমেছি।
আমরা মনে করি আমাদের এই অঞ্চলে যারা সচিব যারা আছে, যারা দায়িত্ব যারা আছে, তারা তাদের যে জায়গা থেকে তাদের যে কাজটা করা উচিত তারা সেটা করেন। এবং এই অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক দল আছে যারা ওইভাবে প্রেশারটা দেন। এবং আমরা মনে করি সরকারের অনেক বড় বড় নেতা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে তারা এই জিনিসগুলো খুব বাজেভাবে দেখে এবং এই অঞ্চলের উন্নয়ন না হওয়ার কারণে যে সমস্যাগুলো হচ্ছে তার জন্য তারা দায়ী। আমরা মনে করি অতি দ্রুত তিস্তা পরিকল্পনা সহ এই অঞ্চলে যে বৈষম্যগুলো আছে এগুলো দেখাবে এবং বাস্তবায়ন করা হবে। যদি এগুলো নিয়ে কাজ করা না হয় তাহলে এই অঞ্চলের যারা কৃষক আছে, শ্রমিক আছে, সাধারণ শিক্ষার্থী আছে তারা কঠোর থেকে কঠোর আন্দোলন করবে। উত্তরবঙ্গ তথা রংপুর এই উন্নয়নের কথা বলে, তিস্তা মহাপরিকল্পনার কথা বলে বারবার মূলা ঝোলানো হয়েছে, বারবারই আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। অপরদিকে আপনি দেখেন, আপনি জাস্ট আঞ্চলিক বৈষম্যের ব্যাপারটা আমি আপনাকে তুলে ধরতে চাই। আপনি দেখেন এই ইন্টারিম সরকার প্রধান উপদেষ্টা সহ সহকারী যে উপদেষ্টাগণ আছেন তারা সবাই কিন্তু ঢাকা এবং দক্ষিণবঙ্গের। এবং আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, এই চট্টগ্রামে বিগত বাজেট 5 আগস্ট পরবর্তী সময় স্বাধীনতার প্রথম বাজেটেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাজেট এবং রংপুরের বাজেট। পাশাপাশি আপনি দেখবেন যে আমাদের ছাত্রদের একজন উপদেষ্টা তার নিজের উপজেলায় 400 কোটি টাকার মতো বাজেট নিয়ে গেছে। এবং আরও জানবেন গতকালও একদিকে বেশ কয়েকটি প্রকল্প পাশ হয়েছে, তা উত্থাপিত হয়েছে এবং সেগুলো পাশ হয়েছে, সেখানেও রংপুরকে বিশেষভাবে কোনো অগ্রাধিকার দেওয়া হয় নাই। কিন্তু বারবার রংপুরে এসে আমাদের বুকে ভেজা গামছা দিয়ে, আমরা যে আঞ্চলিক ভাষায় বলি ভিজা গামছা দিয়ে বুক সুত্তে গিয়ে আমাদেরকে বারবার বুঝিয়ে যাওয়া হয়েছে বা বোঝানো হচ্ছে। কিন্তু দিন শেষে আসলে আমাদের অধিকারের বেলায় আমাদের যে ন্যায্য আমরা যেটা প্রাপ্য সেইটার বেলায় আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে এই রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এবং বিভিন্ন রাজনৈতিক দল একটি সংহতি সমাবেশ করছে। উত্তরবঙ্গের একটা মূল বিষয় হলো আজকে আমাদের হলো তিস্তা নদী, কিন্তু এই তিস্তা নদীকে নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টালবাহানা চলছে, যেটার কারণে আমরা ধরা যাচ্ছে যে যখন আমাদের দেশে পানির প্রয়োজন হয় তখন আমরা পানি পাচ্ছি না, কিন্তু যখন আমাদের প্রয়োজন হচ্ছে না তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে অতিরিক্ত পানি চাপিয়ে দিচ্ছে, ফলে আমরা বিভিন্ন ধরনের বন্যা এই টাইপ আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা আসলে চাই যে আমাদের যাতে বাংলাদেশের মানুষ সুখে থাকতে পারে এবং আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়। আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের সাথে তারা এরকম করতে পারবে না, তাই মূলত আমরা আজকে এখানে আসা। সেটি আমরা অতি দ্রুত দেখতে চাই।